আসলে কেউ কেউ তো আছে যাদের ঈদ আছে, মানে ভেরি সরি, ভেরি সরি, আমি বুঝতে পারিনি, বুঝতে পারিনি। আমি হ্যালো, তুমি শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো, 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 শোনা যাচ্ছে? কি হ্যাঁ হলো, স্যার, শোনা আমি যাচ্ছে। কেটে গেলাম? হ্যাঁ, বলছি আজকে ঈদ আমি একদম খেয়াল করিনি, না হলে আমি ক্লাসটা নিতাম না। ওই গোবিন্দ লিখলো বলে আমি পরে বুঝতে পারলাম। হ্যাঁ, রিয়েলি ভেরি ভেরি সরি। যাকে আমি প্রয়োজন হলে আমি, যারা মিস করবে তাদের জন্য একবার একটু বলে নেবো দরকার হলে পরে। কেমন? এনিওয়ে, তোমরা যখন শুনতে পাচ্ছ তখন নিশ্চয়ই দেখতে টেকতে পাচ্ছ কিনা একটু দেখ। আচ্ছা, আমি কোশ্চেনটা খুললাম যেন, কোথায় কোশ্চেন একটা খুললাম। আচ্ছা, এই কোশ্চেনটা দেখতে পাচ্ছ? কোশ্চেন সেটটা যেটা তোমাদের পাঠানো আছে, দেখতে পাচ্ছ তো? হ্যালো, হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যালো। আচ্ছা, এই কোশ্চেন সেটে আমি যেটা দিয়েছিলাম, অ্যাকচুয়ালি আমি বোধহয় শুধুমাত্র টমাস ফ্রেমি মডেলটাই দিয়েছি, আর কিছু দিইনি। মানে হার্টিফকটা দেওয়া হয়নি। হার্টিফকটা আমি এখন আজকে পড়াচ্ছিও না। দেখো, এখানে কি আছে দেখো, explain the meaning of the central field approximation. In what way the central field approximation help us to deal with a multi-electron atom? What will happen for the central potential for r goes to 0 and r goes to infinity? কেমন? এছাড়া আরো সিচুয়েশন, এটা দুটো স্পেশাল কেস, এগুলো তো আমি তোমাদের পড়িয়েছি অলরেডি। আচ্ছা, 63 এইটাতে টমাস ফেমি আছে। হোয়াট আর দ্য বেসিক assumption for Thomas Fermi model of a multi-electronic atomic system? Obtain the Thomas Fermi equation in a dimensionless form. অর্থাৎ ওই খাই দিয়ে যে এক্সপ্রেশনটা বের করেছে না, ওইটা হচ্ছে ডাইমেনশনলেস বেসিক্যালি। খাই এর মধ্যে, দাঁড়াও আমি পিডিএফটা বার, আচ্ছা বলে নিই, তারপরে বলছি। আচ্ছা, ডাইমেনশনলেস ফর্ম state clearly the boundary condition. আমি তো বাউন্ডারি কন্ডিশন তোমাদের বলেছি, and expected nature of the solution of the Thomas Fermi equation. আমি নেচার অফ দি সলিউশন তোমাদের বলিনি ইচ্ছে করে, আমি একটু রিজার্ভ রেখেছি, হয়তো আমি আরেকটা দিন দেখবো। এনিওয়ে, সেটা দেখো যে এই যে জিনিসটা আছে, এইটা হচ্ছে ডাইমেনশনলেস ফর্ম। কোথায় গেল? সো দিস, এই যে ইন টার্মস অফ কাই লিখেছি না, এইটা হচ্ছে ডাইমেনশনলেস ফর্ম। সরি, চলে যাচ্ছি বারবার। কোথায় গেল পিডিএফটা? পিডিএফটা কোথায়? এইটা এই কাই এক্স এর কাই টু দি পাওয়ার 3 এবং ডি স্কয়ার কাই ডি এক্স স্কয়ার ইকুয়াল টু 0। অর্থাৎ এই যে ইকুয়েশন গুলো তৈরি হয়েছে না, এটাই হচ্ছে ডাইমেনশনলেস ইকুয়েশন। কেমন? এই ডাইমেনশন গুলো সমস্ত আমরা অ্যাবজর্ব করে নিয়েছি। অর্থাৎ এই আমাদের এই ট্রান্সফরমেশন গুলো নিতে হয়েছে আর ইকুয়াল টু ডিএক্স। আমি এটা অবশ্য তোমাদের এক্সপ্রেসিভলি কষে দিইনি, দিস ইজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড যেন। অর্থাৎ কিনা এই যে এখানে ছিল, অর্থাৎ এই যে কি বলে পয়সন ইকুয়েশন এবং লাপ্লাস ইকুয়েশন, কখন লাপ্লাস ইকুয়েশন হবে? যখন ফাই লেস দ্যান 0, আর কখন পয়সন ইকুয়েশন হবে? ফাই গ্রেটার দ্যান 0। এবং রেডিয়াল পার্ট অফ ইকুয়েশন নিয়েছি, কারণ যেহেতু তোমার সেন্ট্রাল পোটেনশিয়াল প্রবলেম, এবং এটা কেবলমাত্র আর এর উপর ডিপেন্ড করে, সেই জন্য। তখন তারপরে এখান থেকে আমরা ফাইনালি কি বের করেছি, ইকুয়েশনটা বের করেছি, এটা ফেরমি ইকুয়েশন, টমাস ফেরমি ইকুয়েশন। এই ইকুয়েশনটা যদি সলভ করতে পারি, সলভ করলে খাইটা বেরোবে। খাইটা বেরোনোর অর্থ কি বলতো? খাইটা বেরোনোর অর্থ হলো, সরি, খাইটা বেরোনোর অর্থ হলো খাইটা জানা হয়ে যাবে, এগুলো কনস্ট্যান্ট। তাহলে এই পোটেনশিয়াল ফাই এজ এ ফাংশন অফ আর, এটাও জানা হয়ে যাবে। ফাই এজ এ ফাংশন অফ আর, এই যে পোটেনশিয়াল, সরি কি বলবো, হ্যাঁ পোটেনশিয়াল,
এই পোটেনশিয়ালটা যখন ফাইয়ারটা জানা হয়ে গেল, ফাইয়ার থেকে তুমি ভিআর বের করতে পারবে। ফাইয়ার থেকে কোথায় জানো, আমার যে সেন্ট্রাল পোটেনশিয়ালের প্রয়োজন ছিল সেটা ভিআরটা কোথায়, এই যে সরি ফাইয়ারটা জানতে পারলে ফাইয়ার মাইনাস ফাই জিরো, অর্থাৎ ফাইয়ারটা জানতে পারলে, এই যে ফাইয়ারটা জানতে পারলে, তাই তো ফাইয়ারটা জানতে পারলে সঙ্গে সঙ্গে এই ফাইয়ারটা বের করতে পারবে। ফাইয়ারটা বের করতে পারলেই এই তুমি পোটেনশিয়াল ভিআরটা বের করতে পারবে, অর্থাৎ এইটাই সেন্ট্রাল পোটেনশিয়াল। সুতরাং নোয়িং দ্য সলিউশন অফ দি ফার্মি ইকুয়েশন, অর্থাৎ টমাস ফের্মি ইকুয়েশনটাকে সলভ করতে পারলেই উই ক্যান গেট আওয়ার সেন্ট্রাল পোটেনশিয়াল। কেমন? সুতরাং সেন্ট্রাল পোটেনশিয়ালটা বার করা এমন কিছু কাজ হবে না। আমি এটা আর একটা দিন হয়তো একটু দেখবো, আমি আজকে আর ওটা করাচ্ছি না, আমি জাস্ট ফের্মি ইকুয়েশনটা ডিরাইভ করা পর্যন্ত করেছি। অর্থাৎ ফের্মি ইকুয়েশন, টমাস ফের্মি ইকুয়েশন, দিস ইজ টমাস ফের্মি ইকুয়েশন এন্ড দিস ইকুয়েশন ইজ ভেরি পিকুলিয়ার। এই ইকুয়েশনটা কেমন বলুন তো, এটা হচ্ছে একটা নন লিনিয়ার সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, বুঝেছো? এবং এই ইকুয়েশনের অবভিয়াসলি সলিউশন হয় না, মানে অ্যানালিটিক্যাল সলিউশন হয় না, অ্যানালিটিক্যাল সলিউশন হয় না, যার ফলে এই ইকুয়েশনটা সলভ করতে গেলে যেটা করতে হয় সেটা হচ্ছে তোমার আইদার অ্যানালিটিক্যাল মানে অ্যাপ্রক্সিমেট সলিউশন করতে হবে অথবা নিউমেরিক্যাল সলিউশন করতে হবে, এবং এইটাকে একটা ট্রান্সফরমেশন দিতে হয়, দিলে লেন লেন এমডেন ইকুয়েশন তৈরি হয়, বুঝেছো? আমি সেটার মধ্যে হয়তো যাবো না, কারণ লেন এমডেন ইকুয়েশন হচ্ছে একটা নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সামান্য একটা ট্রান্সফরমেশন দিলে এটা তৈরি হয়ে যাবে। আমি কেবলমাত্র এই বইতে যতটুকু করা আছে ততটুকুই করাবো তোমাদের, কেমন? সুতরাং এর কয়েকটা প্রপার্টি, হয়তো আরো কয়েকটা প্রপার্টি আমি বলবো এই ইকুয়েশনটার, কেমন? কারণ এটা স্টেট হবে, কেমন? তাহলে এটা একটা স্ট্রেট লাইন ইকুয়েশন, বুঝতেই পারছো? এনিওয়ে আমি এই পার্টটা আমি পরে তোমাদের একবার আরেকটু বেটার হইতে দেখি কিভাবে বললে তোমাদের সুবিধা হয়। আমি আপাতত রিজার্ভ রাখছি, টমাস ফের্মি ইকুয়েশনটা তোমাদের আরেকদিন ডিসকাস করে দেবো। দিস ইজ এ নন লিনিয়ার সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এবং এটা ইজ ভেরি ভেরি কমপ্লিকেটেড ইকুয়েশন ডেফিনেটলি, এবং আই জাস্ট ওয়ান্ট টু সলভ ইট লেটার, মানে লেটার মানে খুব বেশি লেটার তো নেই, আর তোমরা তো মানে চলে যাওয়ার জন্য প্রায় রেডি হয়ে পড়েছো। সুতরাং আমি দেখি নেক্সট উইকেই হয়তো আমি কোনো একটা সময় এটা করে দেবো। আচ্ছা বেশ, যদি নেক্সট উইকে ক্লাস হয় অবশ্যই। আচ্ছা আমি আজকে এটা অন্য এজেন্ডা নিয়ে এসেছি। অন্য এজেন্ডা কি বলতো, অ্যাকচুয়ালি আমি যদি কোশ্চেনটার দিকে তাকাই, তোমাদের কোশ্চেন সেট যেটা দিয়েছিলাম সেই কোশ্চেন সেটের যদি দিকে তাকাই, আচ্ছা কোশ্চেন সেটে দেখো এই পর্যন্ত তোমার বেসিক্যালি হচ্ছে তোমার অ্যাটমিক ফিজিক্স 63 পর্যন্ত দেয়া আছে, 64 থেকে মলিকুলার ফিজিক্স পড়ে গেল, তাই তো? মলিকুলার ফিজিক্সে আমি কিছু জিনিস পড়িয়েছি অবশ্যই, তো এগুলো তো পড়িয়েছি। পড়াবার পরে দেখবে যে এখানে একটা অদ্ভুত কোশ্চেন আছে, এই কোশ্চেনটা আমি একটু রিয়েলাইজ করতে চাই। 71 এ দেখো, অ্যাসিউমিং দি লোয়েস্ট ডাবলেট of ammonia molecule as a two-level system obtain the normalized wave function। এটা আমার পড়ানোর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হচ্ছে যে তোমাদের একটা রিয়েলাইজেশন দেওয়া দরকার যে তোমরা হারমোনিক অসিলেটরের যে সলিউশন করেছিলে তাকে যদি এক্সটেন্ড করো, তোমাদের অনেক সময় ভাইভাতে জিজ্ঞেস করা হয় যে তোমরা কাপলড অসিলেটর করেছো কিনা, অর্থাৎ দুটো হারমোনিক অসিলেটর যদি কাপলড হয় তাহলে তারা কেমন ভাবে বিহেভ করবে ইত্যাদি, এবং মোস্ট অফ দি সিচুয়েশন তোমরা কিন্তু চুপ করে থাকো, কারণটা হচ্ছে তোমাদের হয়তো পড়ানো হয় না, কেমন? সেইটা এই অ্যামোনিয়া মলিকিউল পড়াতে গেলেই আমাদের সেটা পরিষ্কার হয়ে যাবে। আমি সেটা পড়িয়ে দিতে চাই এই জন্য যে অ্যামোনিয়া মলিকিউলটা ভীষণ গুরুত্বপূর্ণ মলিকিউল একটা সময় ছিল, অবশ্যই এখনো আছে। কারণ হচ্ছে অ্যামোনিয়া মলিকিউলের মধ্যেই আমরা প্রথম যে ডিসকভারি করতে পেরেছিলাম সেটা হচ্ছে মেজার। লেজার কিন্তু আগে আসেনি, মেজারটাই আগে এসেছিল, কেমন? মেজার হচ্ছে মাইক্রোওয়েভ অ্যামপ্লিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন, মাইক্রোওয়েভ। যেমন লেজারের ক্ষেত্রে যেমন তোমার লাইট অ্যামপ্লিফিকেশন মানে অপটিক্যাল রিজিয়নে হয়, কিন্তু এটা ছিল মাইক্রোওয়েভ রিজিয়নে, কেমন? তার অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ কি সেই সবগুলো আমি একটু পরেই বলছি, কেমন? সুতরাং দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য কনটেক্সট অফ লেজার ফিজিক্স। তোমাদের আমি জানি না তোমরা যারা লেজার ফিজিক্স হয়তো পড়াশোনা করেছো তারা হয়তো মেজারটা পড়েছো, কিন্তু যারা লেজার ফিজিক্স যাদের পেপার ছিল না তাদের তো অবশ্যই আমি তাদের পক্ষে তো এটা ভালো অবশ্যই, আর যারা লেজার ফিজিক্স পড়েছো তাদের ক্ষেত্রে এটা একটা ব্রাশ আপ হয়ে যাবে। সুতরাং মেজার ডিসকভারি ইত্যাদি কি করে হয়েছিল সেই সম্বন্ধে আমি কয়েকটা কথা বলে নিতে চাই।
হবে 400, আচ্ছা আমি বইতেই চলে যাই, কেমন বইতে গেলে 460 না কত 455 দেখলাম বলে একটু আগে নাকি না আরো পড়ে যাচ্ছে। এই যে অ্যামোনিয়া, দেখো হ্যালো, তোমরা কি এই পিডিএফটা দেখতে পাচ্ছ তো? হ্যালো, পিডিএফটা দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যালো, স্যার দেখা যাচ্ছে। আচ্ছা দেখো যে এই যে 10.6 যে এই যে পার্টটা, এই মানে চ্যাপ্টার 10 তার 6 নম্বর অংশটা, সে 10.6 দেখো ইনভার্সন স্পেকট্রাম অফ অ্যামোনিয়া, কেমন? অর্থাৎ অ্যামোনিয়া মলিকিউল ইজ এ ভেরি স্ট্রেঞ্জ মলিকিউল ইন সাম সেন্স। আচ্ছা অ্যামোনিয়া মলিকিউল দেখতে কেমন হয়? NH3, তোমরা তো জানোই অ্যামোনিয়া মলিকিউল হচ্ছে NH3। NH3 দেখতে এইরকম, অর্থাৎ হাইড্রোজেন, 3টে হাইড্রোজেন একটা প্লেনে পড়ে আছে, কেমন? এবং এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, অর্থাৎ কিনা দেখতে যদিও ইকুইল্যাটারাল বলে মনে হচ্ছে না, কিন্তু দে আর ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ফর্ম করেছে। অর্থাৎ এই আর এইচ এটা একটা প্লেনে পড়ে আছে এবং প্লেনটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, কেমন? আচ্ছা নাইট্রোজেনটা কোথায় আছে বলতো? নাইট্রোজেনটাকে উপরে আছে, উপরে অর্থাৎ এটাকে তুমি বলতে পারো একটা এইরকম যে নাইট্রোজেনটা উপরে আছে, অর্থাৎ কিনা একটা থ্রি ডাইমেনশনাল ফিগার। এই 3টে হাইড্রোজেন এটা 2 ডাইমেনশনালে আছে, অর্থাৎ কিনা প্লেনে আছে। নাইট্রোজেনটা উপরে আছে, অর্থাৎ কিনা এটা সামিটে আছে, অর্থাৎ চূড়াতে আছে, চূড়া, তাই তো? সামিট মানে তো চূড়া, অর্থাৎ একটা যেন এটা একটা যেন পর্বতের মতো, তাই তো? এই চূড়াতে নাইট্রোজেন বসে আছে, বুঝতে পেরেছো? তাহলে দিস ইজ দ্য ফর্ম অফ অ্যামোনিয়া মলিকিউল। এবং এক্ষেত্রে অ্যামোনিয়া মলিকিউলের ক্ষেত্রে এই NH বন্ড, এই যে লেংথ, বন্ড লেংথ বা NH প্রত্যেকটা একই বন্ড লেংথ, NH এই NH একই বন্ড লেংথ। সেটাকে তুমি যদি ডি লেখো, ডি এর ভ্যালুটা হচ্ছে 1 পয়েন্ট সামথিং অ্যাংস্ট্রম, কত জানো? 1.014 অ্যাংস্ট্রম, বুঝেছো? এই ডি এর যে ভ্যালু, দ্যাট ইজ দ্য ডিসটেন্স মানে বন্ড লেংথ ইজ 1.014 অ্যাংস্ট্রম, কেমন? আচ্ছা এইবারে এইটা এইটা হচ্ছে 1.014 অ্যাংস্ট্রম, এইটা হচ্ছে এই লেংথটা, বা এই লেংথটাও তুমি বলতে পারো। অন দি আদার হ্যান্ড এর যে ডিসটেন্স ফ্রম দি সারফেস, এই যে সারফেস, অর্থাৎ এটা যদি এক্স ওয়াই প্লেন বলো, কেমন? এটা যদি এক্স ওয়াই প্লেন বলো, তাহলে এক্স ওয়াই প্লেন থেকে এন এর দূরত্ব, অর্থাৎ এটাকে জেড বলতে পারো, সেই জেড এর দূরত্ব বা জেড জিরোই লেখা হয়েছে এখানে। জেড জিরোর দূরত্ব কত জানো? সেটা হচ্ছে 0.38 অ্যাংস্ট্রম, কেমন? তাহলে 0.38 অ্যাংস্ট্রম, এই প্লেন থেকে 0.38 অ্যাংস্ট্রম দূরে নাইট্রোজেনটা আছে। তোমাদের কাছে ছবিটা পরিষ্কার? অ্যামোনিয়া কেমন? অ্যামোনিয়ার হচ্ছে 3টে হাইড্রোজেন একটা প্লেনে আছে, মানে মনে করো সেটা এক্স ওয়াই প্লেন, এবং NH এর যে বন্ড লেংথ, প্রত্যেকটা যে বন্ড লেংথ লেংথ আছে, এই বন্ডগুলো করে the other depends on the engineer এটা একটা পিরামিডের ফর্ম করেছে। সেই সামিটটা কত দূরত্বে আছে বলতো? বেস থেকে তার দূরত্ব হচ্ছে 0.38 অ্যাংস্ট্রম। এবং তুমি যদি বলো যে এই অ্যাঙ্গেল যেটা করেছে, সেই অ্যাঙ্গেলটাকে যদি আলফা লেখো, এগুলো আলফার ভ্যালুটা হচ্ছে 67 ডিগ্রি 58 মিনিটস, কেমন? সুতরাং এইভাবে তার এগুলো অবশ্যই তোমার স্পেকট্রোস্কোপি থেকে আমরা পেয়ে গেছি। তাহলে দিস ইজ দ্য অ্যামোনিয়া মলিকিউল, কেমন? এইটা হচ্ছে অ্যামোনিয়া মলিকিউল। তাহলে তোমরা অ্যামোনিয়া মলিকিউলের জিওমেট্রিটা দেখতে পেলে, তাই তো? যেখানে নাইট্রোজেনটা উপরে আছে, ঠিক আছে? এইবারে মনে করো অ্যামোনিয়া মলিকিউলের নাইট্রোজেনটাকে, সরি, এই নাইট্রোজেনটাকে মনে করো ঠেলছো তুমি, ঠেলছো মানে এনার্জি দিচ্ছ, এনার্জি দিয়ে যাতে করে নাইট্রোজেনটা এদিকে আসতে থাকে। তাহলে এদিকে পাঠাতে গেলে, নাইট্রোজেনটাকে এদিকে যদি পাঠাতে যাও, তাহলে তোমার তো কি করতে হবে? অনেকটাই এনার্জি দিতে হবে, কারণ এটা তোমার কি করছে বলতো? এটা ইউ আর ডুইং সাম সর্ট অফ ওয়ার্ক ডান এগেইনস্ট দ্য ফোর্স, কারণ এইটা তো তার একটা ইকুইলিব্রিয়াম সিচুয়েশনে ছিল। ইকুইলিব্রিয়াম অর্থাৎ কি, নাইট্রোজেনটাকে ঠেলতে এখানে যখন আনার পরে যখনই এই প্লেনটাকে ক্রস করে যাবে, প্লেনটাকে ক্রস করে গেলে আবার হঠাৎ করে উল্টো দিকে ঘুরে যাবে, যেমন ছাতার ক্ষেত্রে হয়, বুঝেছো? ছাতাতে তুমি যদি, ছাতা একটা নর্মাল পজিশন, এইবার যদি খুব জোরে হাওয়া লাগে নিচ থেকে, তাহলে ছাতাটা উল্টে যায়, কেমন? উল্টানোর আগে তো তোমার অনেকটা এনার্জি লাগে, সেই এনার্জিটা দেয় হাওয়া, তাই তো? এখানেও তাই, নাইট্রোজেনটাকে তুমি যদি ঠেলতে অনেকটা এনার্জি দিয়ে দাও, তাহলে ও উল্টে যায়, অর্থাৎ এটাকে বলে ইনভার্সন। অর্থাৎ নাইট্রোজেন ইজ নাও গট ইনভার্টেড, অর্থাৎ এটা যদি আপ পজিশন বলো অ্যামোনিয়ার ক্ষেত্রে, তাহলে ওটা চলে যাবে ডাউন পজিশনে। ছবি একটা ছিল, আছে ছবিটা, ছবি নেই, এই ছবি, এই যে
দেখো এইটাকে যদি তুমি আপ পজিশন বলো, এইটা আপ পজিশন অর্থাৎ নাইট্রোজেনটা উপরে আছে, তাহলে নাইট্রোজেনটা যখন ডাউন চলে যাবে তখন এটাকে বলবে ডাউন পজিশন। তাহলে অ্যামোনিয়া মলিকিউল দুটো কনফিগারেশন আছে, একটা হচ্ছে আপ কনফিগারেশন, একটা হচ্ছে ডাউন কনফিগারেশন। কেমন? আপ কনফিগারেশন কোনটা? নাইট্রোজেনটা যখন তোমার প্লেনের উপরে আছে, অর্থাৎ কিনা জেড অ্যাক্সিস বরাবর আছে। এক্স ওয়াই প্লেনটা কি আছে বলতে, এক্স ওয়াই প্লেনে তোমার হাইড্রোজেন মলিকিউল গুলো, হাইড্রোজেন অ্যাটম গুলো আছে। কেমন? তাহলে আপ পজিশন কাকে বলে, ডাউন পজিশন কাকে বলে তোমাদের বললাম। সুতরাং আপ পজিশন অ্যামোনিয়া এবং ডাউন পজিশন অ্যামোনিয়া দু রকম হতে পারে। তো টু কনফিগারেশন। কেমন? তাহলে দেখো যে দুটো কনফিগারেশন, এই দুটো কনফিগারেশন অ্যামোনিয়া কোন কনফিগারেশনে আছে তুমি তো বাইরে থেকে বুঝতে পারবে না, বাইরে থেকে বোঝা সম্ভব না। ইট মে বি আপ কনফিগারেশন, ইট মে বি ইন দ্য ডাউন কনফিগারেশন। কেমন? এটা তো দু রকম কনফিগারেশনই হতে পারে। কেমন? সুতরাং এটা আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়। তাহলে শুধুমাত্র আমি যেটা বলতে পারি, ammonia can have two positions, that is up and down positions. যেমন এটাকে আমি যদি মনে করো, এটা যদি ওকে, এটাকে যদি আমি এক কাজ করি, work done, right? You are doing some sort of work, এবং এই ওয়ার্কটা কার বিরুদ্ধে করছো বলতো? একটা ফোর্সের বিরুদ্ধে করছো। এবং ফোর্সের বিরুদ্ধে ফোর্স ইজ প্রপোর্শনাল টু এক্স, ডিসপ্লেসমেন্টের সাথে প্রপোর্শনাল হবে, কারণ হচ্ছে তোমার এটা বেসিক্যালি হারমোনিক ফোর্সের মতো কাজ করবে। তার মানে এই আপ কনফিগারেশনে তোমার বেসিক্যালি কি হবে বলতো, আমি এরকম যদি বাজে একটা ছবি আঁকার চেষ্টা করি, এইটা মনে করো আপ পজিশন মানে কোন দিকে বলতো, জেড জিরোটা পজিটিভ যেদিকে, তাই তো? আপ কনফিগারেশনে তুমি তার মানে এরকম একটা প্যারাবোলা পাবে। কেমন? এই আপ কনফিগারেশনে তুমি এরকম একটা প্যারাবোলা পেতে, কিন্তু যখনই ওটা তোমার ক্রস করে গেল মানে কি, প্লেনটা ক্রস করে গেল, অর্থাৎ এক্স ওয়াই প্লেনটা ক্রস করে গেল। আমি কি কথা বলছি বুঝতে পেরেছো? জেড জিরো তুমি ক্রমাগত কমাচ্ছ, তাই তো? জেড জিরো যদি ক্রমাগত কমাতে থাকো, জেড জিরো মানে কি বলতো, জেড জিরো হচ্ছে দিস ইজ দ্য ডিস্টেন্স of the nitrogen atom from the surface, অর্থাৎ জেড জিরোটা ক্রমাগত কমিয়ে আসছো। কমাতে গেলে তোমার কি হবে, আরো বেশি এনার্জি দিতে হবে, কারণ ইউ আর ডুইং ওয়ার্ক। তাহলে সেটা ক্ষেত্রে কি হবে দেখো, জেড জিরো যখন কমাতে শুরু করবে, এই জেড জিরো কমাচ্ছ, তাই তো? জেড জিরো তুমি ক্রমাগত কমিয়ে যাচ্ছ, অর্থাৎ জেড জিরো ইকুয়াল টু যখন জিরো, তখন তুমি কোথায় গিয়ে হাজির হচ্ছ? এক্স ওয়াই প্লেনে হাজির হচ্ছ, অর্থাৎ এই এক্স ওয়াই প্লেনে হাজির হচ্ছ। এইবারে কি হবে বলতো, এইবারে জেড জিরো তো নেগেটিভে যখনই ঢুকবে, তখন সে এবারে কি হবে, সে এইবারে উল্টো দিকে তোমার কি হবে, ফোর্সটা ওকে কি করবে বলতো, ওকে ফোর্সটা সরিয়ে দেবে তখন, অর্থাৎ কিনা মলিকুলটা তখন, সরি নাইট্রোজেন মলিকুলটা তখন একেবারে অন্য পজিশনে চলে যাবে, অর্থাৎ এটা গিয়ে আবার মাইনাস জেড জিরোর দিকে চলে যাবে, অর্থাৎ ইট ফর্মস এ ডাবল ওয়েল পোটেনশিয়াল। অর্থাৎ এই যে গ্যাপ, অর্থাৎ এই যে এনার্জিটা দিতে হলো, এইটাকে তুমি যেন ভাবতে পারো, এটাকে তুমি বলতে পারো বেরিয়ার পোটেনশিয়াল। যেমন বেরিয়ার পোটেনশিয়াল, অর্থাৎ এই আপ আর ডাউনে যাওয়ার মধ্যে একটা এনার্জির দরকার। সেই এনার্জিটা কত বলতো, সেটা হচ্ছে 2072 সেন্টিমিটার ইনভার্স এনার্জিটা। অর্থাৎ আমি যদি এনার্জিটাকে স্পেকট্রোস্কোপিক ইউনিটে ভাবি, কেমন? অর্থাৎ এটাই তোমার পোটেনশিয়াল বা এনার্জি, যাই হোক, সেটা হচ্ছে কত, 2072 সেন্টিমিটার ইনভার্স। অর্থাৎ এই যে ডিস্টেন্স, এইটা হচ্ছে তোমার বেরিয়ার হাইট বলতে পারো ইন সাম সেন্স। বেরিয়ার হাইট কেন বলছি না, ওই বেরিয়ারটাকে ক্রস করতে হবে, তো তবেই তো আপ থেকে ডাউনে যাবে। এইটা হচ্ছে আপ কনফিগারেশন, এদিকেরটা হচ্ছে বাম দিকেরটা হচ্ছে ডাউন কনফিগারেশন। আপ থেকে ডাউন কনফিগারেশনে যেতে গেলে এই যে নাইট্রোজেনটাকে ঠেলছো মানে কি, একটা বেরিয়ার আছে বলে ঠেলতে হচ্ছে, সেই বেরিয়ারটাকে ক্রস করলে তবে ডাউন পজিশনে যাবে। তাহলে আপ আর ডাউন পজিশনের মধ্যে একটা বেরিয়ার আছে, সেই বেরিয়ারটা হচ্ছে পোটেনশিয়াল বেরিয়ার। কেমন? অর্থাৎ কিনা V0 = 2072 সেন্টিমিটার ইনভার্স। আচ্ছা, এই বেরিয়ারটা যদি এই কিন্তু এখানে তোমার কি বলতো, এখানে দুটো হারমোনিক অসিলেটর পাচ্ছ, কিন্তু তারা কম্বাইন হচ্ছে একটা টু সাম পয়েন্টে বলতো, যে বেরিয়ার হাইটে গিয়ে, অর্থাৎ বেরিয়ার হাইটে গিয়ে তখন তোমার একটাই হারমোনিক অসিলেটর পটেনশিয়াল হিসেবে ট্রিটেড হবে, কিন্তু বেরিয়ার হাইটের নিচে বেসিক্যালি এটা ডাবল ওয়েল পোটেনশিয়াল বলা হয় এই জন্য। কেমন? সো দিস ইজ এ ডাবল ওয়েল পোটেনশিয়াল। তোমরা ব্যাপারটা বুঝতে পারলে? আচ্ছা, ডাবল ওয়েল পোটেনশিয়াল, সুতরাং এটা তো বুঝতেই পারছো যে তুমি এনার্জিটা দিয়ে একটা একটা
কনফিগারেশন থেকে আরেকটা কনফিগারেশনে যেতে পারবে কখন, না এই পরিমাণ এনার্জি দিতে পারলে। এটা তো তোমার ক্লাসিক্যাল কনসেপ্ট। ক্লাসিক্যাল কনসেপ্ট বলছে তোমার যে বেরিয়ার হাইট, সেই বেরিয়ার হাইটের এনার্জি দিতে পারলে তবেই কেবলমাত্র বেরিয়ারটাকে ক্রস করা যায়। কিন্তু তোমরা কোয়ান্টাম মেকানিক্স শিখে ফেলেছো এর মধ্যে। কোয়ান্টাম মেকানিক্স কিন্তু ঠিক ওই কথাটা ডিমান্ড করে না। কোয়ান্টাম মেকানিক্স বলে যদিও ইউ হ্যাভ সাম সর্ট অফ বেরিয়ার, এবং বেরিয়ারটা যদি ফাইনাইট বেরিয়ার হয়, অর্থাৎ এখানে অবভিয়াসলি ফাইনাইট বেরিয়ার, কারণ 2/12 সেন্টিমিটার ইনভার্স, তুমি বুঝতেই পারছো এটা একটা ফাইনাইট বেরিয়ার হাইট, অর্থাৎ এটা ইনফাইনাইট নয়। তাহলে এটা যেহেতু ফাইনাইট বেরিয়ার হাইট, তাহলে কি হবে বলতো, তাহলে হতে পারে একটা কনফিগারেশন থেকে আরেকটা কনফিগারেশনের মধ্যে that can be tunneling effect, কেমন, অর্থাৎ টানেল হতে পারে। কেমন, এই টানেলিং ফেনোমেনা তোমরা অলরেডি কোয়ান্টাম মেকানিক্সে পড়ছো, and that actually happens here also। কেমন, অর্থাৎ টানেলিং ফেনোমেনার জন্য আপ আর ডাউন কনফিগারেশনের মধ্যে যাতায়াত করতে পারে মলিকিউলটা, অর্থাৎ নাইট্রোজেনটা আপ এবং ডাউন দুটো কনফিগারেশনে যেতে পারে বিকজ অফ দি টানেলিং ফেনোমেনা। কেমন, এটাকে আমরা কি করে আমরা ম্যানেজ করব। দেখো যে যদি তোমার ভালো করে খেয়াল করবে, আমার যদি হাইটটা যদি ইনফাইনাইট হতো, তাহলে এটা একটা হারমোনিক অসিলেটর তৈরি হতো, আবার এইদিকে আরেকটা হারমোনিক অসিলেটর তৈরি হতো। কিন্তু যেহেতু ফাইনাইট বেরিয়ার, এই হারমোনিক অসিলেটর গিয়ে এখানে গিয়ে কম্বাইন করে গিয়ে ডাবল এর পোটেনশিয়াল তৈরি করেছে। তাহলে দেখো এর যে ভি ইকুয়াল টু জিরো, এর ইকুয়াল টু ভি ইকুয়াল টু জিরো, এদের এনার্জি গুলো আইডেন্টিক্যাল হতো যদি তারা সেপারেটেড হারমোনিক অসিলেটরের পোটেনশিয়াল হতো, তাই তো। হারমোনিক অসিলেটরের পোটেনশিয়াল যদি সেপারেটেড হতো, অর্থাৎ দুটো হারমোনিক অসিলেটর বলতে কি হতো, এখানে তার ভি ইকুয়াল টু জিরো মানে গ্রাউন্ড ভাইব্রেশন লেভেল, তাহলে সেটা কি হতো, এর ক্ষেত্রে যা ভ্যালু থাকতো এর ক্ষেত্রে তাই একই ভ্যালু হবে, কারণ এটা তো আইডেন্টিক্যাল। কেমন, সুতরাং ইউ হ্যাভ সাম সর্ট অফ ডিজেনারেসি ইন দ্য সিস্টেম। কেমন, ডিজেনারেসিটা রয়েছে। ডিজেনারেসিটা এখানে যখনই তোমার এই ফাইনাইট বেরিয়ার নিলে, এই ডিজেনারেসিটা তখন কি হবে বলতো, ডিজেনারেসিটার সঙ্গে সঙ্গে লিফট আপ হয়ে যাবে। কেমন, লিফট হয়ে যাবে, অর্থাৎ ডিজেনারেসিটা তখন আর থাকবে না। আমি একটু আগে একটু পরেই তোমাদের কাছে পরিষ্কার হবে কি করে হবে। ডিজেনারেসিটা তখন থাকবে না, তখন এই potential মধ্যে যদি ইনফাইনাইট হয়, তাহলে এনার্জি উইল বি ডিজেনারেট, অর্থাৎ এর যা এনার্জি, এর এনার্জি আইডেন্টিক্যাল। কেমন, অন দি আদার হ্যান্ড যেটা হবে কি বলতো, এটা যেহেতু ফাইনাইট বেরিয়ার, সুতরাং এই যে গ্রাউন্ড লেভেল, দ্যাট গ্রাউন্ড লেভেল উইল বি স্প্লিট আপ। কেমন, এটা ক্ষেত্রেও তাই হবে, দুটো এটাও স্প্লিট আপ হবে। এই স্প্লিট আপের ফলে ভি ইকুয়াল টু জিরো, অর্থাৎ গ্রাউন্ড ভাইব্রেশন লেভেল will be split up to form this energy gap, অর্থাৎ 0.8 সেন্টিমিটার ইনভার্স, এবং ফার্স্ট লেভেল অর্থাৎ ভি ইকুয়াল টু 1, সেটা আবার কিন্তু ভেঙে গিয়ে 36 সেন্টিমিটার ইনভার্স হয়। আমার কথাটা বুঝতে পারলে, অর্থাৎ দেয়ার উইল বি সাম সর্ট অফ স্প্লিটিং ইন দ্য এনার্জি লেভেল। এই স্প্লিটিংটা কেন হবে জানো তো, এই স্প্লিটিংটা হবে এই জন্য যে এইটার যেমন একটা সাইড আপ একটা ওয়েভ ফাংশন, এটাতে সাইড ডাউন ওয়েভ ফাংশন। কেমন, সাই আপ আর সাই ডাউন, তারা কি হয় বলতো, এই ওয়েভ ফাংশনটা গুড ওয়েভ ফাংশন হবে না যদি তাদের বাইনাইট বেরিয়ার হাইট হয়। তখন গুড ওয়েভ ফাংশন করতে গেলে আমাদের যেটা করতে হয়, সাম লিনিয়ার কম্বিনেশন অফ দি টু, যাতে করে তাদের অর্থোগোনালিটি কন্ডিশনটা মেইনটেইন হয়। এগুলো তোমরা অলরেডি পড়েছো, না থাকলে তোমাদের তখন লিনিয়ার কম্বিনেশন করে বের করে নিতে হয়। কেমন, এখানে স্ট্রেট ফরওয়ার্ড লিনিয়ার কম্বিনেশন, অর্থাৎ একটা কিনা তোমার সিমেট্রিক একটা অ্যান্টি সিমেট্রিক কম্বিনেশন অফ দি ওয়েভ ফাংশন, সেটা আমি একটু পরেই আসছি। সোজা কথা, ইউ হ্যাভ সাম সর্ট অফ স্প্লিটিং ইন দ্য এনার্জি লেভেলস। কেমন, যেগুলো হচ্ছে তোমার বেরিয়ার হাইটের নিচে আছে, তারা সব কিন্তু স্প্লিট আপ হবে। কিরকম হবে বলতো, ডাবলেট ফর্ম করবে। ডাবলেট ফর্ম করবে। এটাকে আমি কি করে আমি ফিজিক্যালি বুঝতে পারবো, দেখো ফিজিক্যালি বুঝতে পারবো এইভাবে। আচ্ছা, এখানে দেখো এইচ স্কয়ার বাই টুয়াইস এম ইত্যাদি, ভি এজ এ ফাংশন অফ জেড ইত্যাদি লিখে এই শ্রোডিঙ্গার ইকুয়েশনটা সলভ করতে হয়। করলে দেখো যে সাই বি মানে এটা কি বলতো, ডাউন কনফিগারেশন। ডাউন কনফিগারেশনের যে ওয়েভ ফাংশন, সেই ওয়েভ ফাংশনটা এইরকম, অর্থাৎ আমি ভি ইকুয়াল টু জিরো লেভেলের কথা ভাবছি মনে করো। ভি ইকুয়াল টু জিরো লেভেলে তার ডাউন স্টেট ওয়েভ ফাংশন অবভিয়াসলি গaussian হয়, গাউসিয়ান হবে, এবং একটা ডাউন কনফিগারেশনে তার ওয়েভ ফাংশনটা হবে এইরকম, অর্থাৎ জেড মাইনাস জেড জিরো, তার তোমার এই অবভিয়াসলি তোমরা জানো যে হারমোনিক অসিলেটরে গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন কেমন হয় তোমরা জানো তো। সেই গ্রাউন্ড স্টেট এই যে
আচ্ছা আমি বোর্ডটা তো ফাঁকাই আছে, না এক মিনিট। আচ্ছা বোর্ডটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, না দেখতে পেলে বলবে। আচ্ছা অ্যাকচুয়ালি যদি আমি এরকম একটা হারমোনিক অসিলেটরের কথা ভাবি, তাহলে এটা যদি গ্রাউন্ড স্টেট হয় তাহলে তার ওয়েভ ফাংশনটা হয় এই রকম, তাই তো? এবং প্রবাবিলিটি ওই রকমই হয়। তাহলে গ্রাউন্ড স্টেট এটাতে ভি ইকুয়াল টু 0 স্টেটের জন্য তার গ্রাউন্ড স্টেটের ওয়েভ ফাংশন, গ্রাউন্ড স্টেটের ওয়েভ ফাংশন অবভিয়াসলি সেটা কিরকম হয় বলতো, গৌসিয়ান হয়। যেমন আমি এই গ্রাউন্ড স্টেটের ওয়েভ ফাংশনের কথা বলছি, আমি যদি মনে করো ডাউন কনফিগারেশনের কথা ভাবি, কোথায় গেল? এইটা না? ও, আচ্ছা আচ্ছা, ডাউন গ্রাউন্ডের জন্য দিস ইজ মাই ওয়েভ ফাংশন। যেমন আপ কনফিগারেশনের জন্য কি হবে বলতো, আপ কনফিগারেশনে Z0 তে তোমার ম্যাক্সিমাম হবে এরকম একটা ওয়েভ ফাংশন হবে। কেমন? এইবারে 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 ভেবে দেখো, আমি বললাম যে ফাইনাইট হাইটের তোমার পোটেনশিয়াল ভেরিয়ারটা আছে, যার ফলে কি হবে বলতো, একটা টানেলিং হবে। অর্থাৎ আমার টানেলিং হওয়ার ফলে তোমার ডাউন কনফিগারেশন শুধু থাকবে না, তার সাথে একটা আপ কনফিগারেশনের যোগ হবে, তাই তো? কারণ ডাউন কনফিগারেশন শুধু থাকবে তা নয়, তাহলে তুমি যখন ডাউন কনফিগারেশনে যখন ওয়েভ ফাংশন লিখবে, তাহলে ইউ হ্যাভ সাম সর্ট অফ কন্ট্রিবিউশন ফ্রম ইউর আপ কম্বিনেশন। তাহলে সাইন ডেজ সাইডি আর তার সাথে একটা সাম পার্ট অফ দি আপ কনফিগারেশন যোগ হবে। তেমনি তুমি যদি আপ কনফিগারেশনে ওয়েভ ফাংশনের কথা ভাবতে যাও, তাহলে সেখানে ডাউন কনফিগারেশনে একটা যোগ হবে। তাহলে দিস ইজ দ্য ওয়েভ ফাংশন ওয়েন ফাইনাইট উইথ উই হ্যাভ। কেমন? অর্থাৎ ফাইনাইট উইথ যদি থাকে তখন সেক্ষেত্রে এই জিনিসটা তুমি এইভাবে ফর্মে পাবে। কেমন? তাহলে এই সাইডি আর সাই ইউ, এই যে ব্যাপারটা দাঁড়ালো, এখন যে নতুন সাইডি অর্থাৎ এই টোটাল ওয়েভ ফাংশনটা, এবং সাই ইউ নতুন যে ওয়েভ ফাংশনটা, বিকজ অফ দি ফাইনাইট বেরিয়ার হাইট। কেমন? এই দুটো ওয়েভ ফাংশন দে আর নো মোর অর্থোগোনাল, অর্থাৎ একে অপরের সাথে অর্থোগোনাল হবে না, কারণ একটার সাথে আরেকটা মিক্স আপ হয়ে গেছে কি, তাহলে অর্থোগোনাল হবে না। সুতরাং অর্থোগোনাল না হওয়ার ফলে আমাকে একটা সুইটেবল কম্বিনেশন আমাকে করে নিতে হবে। কেমন? আমরা বুঝতে পারছো, টানেলিং ফেনোমেনা ইজ অ্যাকচুয়ালি রেসপন্সিবল ফর সাচ স্প্লিটিং অফ দি এনার্জি লেভেলস। কেমন? এবং এখানে তোমার তার মানে এইটা দাঁড়ালো, দেখো যে যদি ভি ইকুয়াল টু 0 তে হয়, 0 তে দেখো, 0 তে তোমার যে স্প্লিটিং হবে, সেই স্প্লিটিং এর ভ্যালুটা হচ্ছে 0.8 সেন্টিমিটার ইনভার্স। ভি ইকুয়াল টু 1 এ যে স্প্লিটিংটা হবে সেটা হচ্ছে কত, 36 সেন্টিমিটার ইনভার্স। এই যে এখানে দেখা হয়েছে না, দেখানো হয়েছে, এই যে এইটাকে 0.8 সেন্টিমিটার ইনভার্স, অর্থাৎ এই গ্যাপ, তাই তো? আর এটা হচ্ছে তোমার 36 সেন্টিমিটার ইনভার্স। অর্থাৎ energy level, ground energy level is now split up to give you 0.8 centimeter inverse, and for V equal to 1 level is now splitted up to give you 36 centimeter inverse. কেমন? সুতরাং তার মানে আপ কনফিগারেশন এবং ডাউন কনফিগারেশন অ্যামোনিয়া উইল মিক্স আপ in spite of their barrier potential, তারা কিন্তু মিক্স আপ হবে। অর্থাৎ টোটাল ওয়েভ ফাংশন লিখতে গেলেই তোমাকে ওই দুটো কম্বিনেশন করেই লিখতে হবে সব সময়। তাহলে আমি এইটা যখন এই ইনফরমেশনটা পেয়ে গেলাম, তখন ইনফরমেশনটা পাওয়ার পরে আমি তাহলে ওয়েভ ফাংশনটাকে আমি কনস্ট্রাক্ট করতে পারি। তাহলে আমার দিস ইজ দ্য ওয়েভ ফাংশন high to each wave function are constructed out of up down configuration। এখন কিন্তু বাই কনস্ট্রাকশন দে উইল বি অর্থোগোনাল। কেমন? অর্থাৎ কিনা লিনিয়ার কম্বিনেশন অফ দি টু। এবং এখানে দেখো এটা হচ্ছে সিমেট্রিক কম্বিনেশন, অর্থাৎ জেড যদি মাইনাস জেডে চলে যায়, আমার কথা ভালো করে বোঝার চেষ্টা করো, জেড যদি মাইনাস জেডে চলে যায় তাহলে সাই ওয়ান রিমেন সাই ওয়ান, অর্থাৎ কিনা এটা হচ্ছে তোমার সিমেট্রিক কম্বিনেশন। Construction, antisymmetric and symmetric, they are orthogonal to each other, and the degeneracy is now lifted. আগে যেটা ছিল ডিজেনারেট লেভেল ছিল, সেই ডিজেনারেসিটা লিফট হয়ে গিয়ে
ডাবলি ডিজেনারেট, ডাবল মানে কি বলবো, স্প্লিট আপ হয়ে গেল। যেমন স্প্লিট আপ হয়ে গিয়ে একটা হচ্ছে সাই 1, একটা হচ্ছে সাই 2 ওয়েভ ফাংশন এবং তার করেসপন্ডিং এনার্জি E1 and E2। অর্থাৎ এই সাই 1 সাই 2 যে এনার্জি লেভেল হবে E1 আর E2, তাদের মধ্যে যে গ্যাপ, সেই গ্যাপটাই হচ্ছে স্প্লিটিং। কেমন? এই যে গ্যাপ, সেই গ্যাপটাই হচ্ছে স্প্লিটিং। এই basically because of the immutable linear combination of up and down configuration. These are the now good wave function. শুধুমাত্র up configuration, শুধুমাত্র down configuration is not a good wave function for your choice. কেমন? For your choice, সুতরাং সেক্ষেত্রে আমাকে কি করতে হবে বলতো? I have to make some sort of linear combination of the two. তাহলে এটা করার পরে তাহলে এইবারে আমি ভাবতে পারি যে what will be the total wave function. তাহলে সাই 1 হচ্ছে একটা ওয়েভ ফাংশন, সাই 2 হচ্ছে আরেকটা ওয়েভ ফাংশন। কেমন? তাহলে দুটো পসিবল ওয়েভ ফাংশন। কেমন? তাহলে আমি টোটাল ওয়েভ ফাংশন is some sort of linear combination of the two, অর্থাৎ C1 সাই 1 plus C2 সাই 2। কেমন? এগুলো দেখবে, এগুলো তোমার কি ছিল বলতো? স্পেস ডিপেন্ডেন্ট ছিল কেবলমাত্র। টাইম ডিপেন্ডেন্টটা তুমি কি করে করবে? just by multiplying e to the power minus I t by h। অর্থাৎ এটার ক্ষেত্রে সাই 1 টাকে যদি E1 এনার্জি লেভেল ভাবো, তাহলে e to the power minus I cross h E1 t, আর এটার ক্ষেত্রে minus I cross h E2 t। so this is the wave function। এই ওয়েভ ফাংশনটা কার ওয়েভ ফাংশন? এটা হচ্ছে অ্যামোনিয়ার ওয়েভ ফাংশন, গ্রাউন্ড স্টেটের ওয়েভ ফাংশন। কেমন? তাহলে সাই জেড ইকুয়াল টু C1 সাই 1। অর্থাৎ এখন আমার কাছে কি ফর্মুলা বলতো গ্রাউন্ড স্টেটটা অ্যামোনিয়ার ক্ষেত্রে? এটা হচ্ছে ইট ফর্মস এ ডাবলেট। অর্থাৎ এই গ্রাউন্ড স্টেট যে অ্যামোনিয়া ছিল, ইট ফর্মস এ ডাবলেট। অর্থাৎ এটা টু লেভেল সিস্টেমের মতো মনে হবে। এই যে দুটো দুটো এটা অবশ্য তোমরা বুঝতে পারছো, খুব ছোট ছোট গ্যাপ রয়েছে। এটা একটা লেভেল আর একটা পাশে আরেকটা লেভেল। তারপরে ইট বিহেভস অ্যাজ এ টু লেভেল সিস্টেম। এটা ক্ষেত্রে হয়তো পরিষ্কার দেখতে পাচ্ছ, একটা লেভেল আর একটা লেভেল। কেমন? এনিওয়ে ভি ইকুয়াল টু 0 তে তোমার এটা স্প্লিটিং আপ হচ্ছে হয়ে একটা টু লেভেল অ্যাটমের মতো টু লেভেল সিস্টেম তৈরি করতে বেসিক্যালি। কেমন? আচ্ছা যাই হোক, আমি আরেকটু এগিয়ে যাই, এগিয়ে গেলে তাহলে আরেকটু পরিষ্কার হবে। তাহলে দেখো যে দিস ইজ দ্য ওয়েভ ফাংশন, টোটাল ওয়েভ ফাংশন E1 আর E2। তাহলে E2 টা কি বলতো? E2 মাইনাস E1 ইকুয়াল টু ডেল্টা ই, যে গ্যাপটা ছিল, এবং সেই গ্যাপটাই হচ্ছে তোমার গ্রাউন্ড স্টেটের জন্য 9.84 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 5 ইলেকট্রন ভোল্ট বা 0.08 সেন্টিমিটার ইনভার্স, যেটা আমরা একটু আগে বললাম। যদি ইলেকট্রন ভোল্টে লেখো তাহলে ডেল্টা ইকুয়াল টু দিস। কেমন? অর্থাৎ E2 জায়গায় E1 প্লাস ডেল্টা ই লিখতে হবে। আচ্ছা, এইবারে তুমি কি করবে বলতো? এবারে জাস্ট আই ওয়ান্ট টু, এটা বেসিক্যালি কি করলাম, বেসিক্যালি আমরা শ্রোডিঙ্গার ইকুয়েশন সলভ করে আমরা দেখতে পেলাম যে এরকম একটা অবস্থা দাঁড়ালো, যে আমাদের আলটিমেটলি সলিউশনটা হবে সাই জেড টি, মানে এইটা সলিউশন। এই সলিউশন থেকে আমাকে এখন যেটা বার করতে হবে সেটা C1 আর C2 বের করতে হবে। C1 আর C2 যদি বের করতে পারি, তাহলে আমি কেবলমাত্র t equal to 0 তে তাহলে কি হবে? সাই জেড 0, তাই তো? তাহলে কি দাঁড়াবে? C1 সাই 1, কারণ t equal to 0 পাওয়ারটা এটাও 1 হয়ে যাবে। তবে C1 সাই 1 প্লাস C2 সাই 2। তাহলে সাই জেড 0 মানে হচ্ছে C1 সাই 1 প্লাস C2 সাই 2। কেমন? C1 সাই 1 প্লাস C2 সাই 2, এই বস্তুটি আবার এটা মনে করো, এটা অবশ্যই এটা তোমাকে মনে করার দরকার নেই, এমনিতেও চলে আসবে। ওকে, লেট মি গো ফর দ্যাট। C1 সাই 1, আচ্ছা কোথায় গেল? t equal to 0 তে কোথায় গেল? ও এখানে C1 সাই 1 প্লাস C2 সাই 2। তার মানে এইবারে আমি বাউন্ডারি কন্ডিশনটা এইভাবে বললাম। মনে করো t equal to 0 তে molecule was in the up configuration। তুমি একটা ফিক্স আপ করতে পারো মলিকিউলটা কোথায় আছে। মলিকিউলটা আপ কনফিগারেশনে আছে, পিওরলি আপ কনফিগারেশন। অর্থাৎ t equal to 0 ইনিশিয়ালি নাইট্রোজেনটা তোমার কি হবে, মানে প্লেনের উপরে আছে, অর্থাৎ কিনা এক্স ওয়াই প্লেনের উপরের দিকে আছে, মানে পজিটিভ জেড অ্যাক্সিসে আছে। তাহলে দিস ইজ আপ কনফিগারেশন। মনে করো t equal to 0 তে মলিকিউল ইজ ইন আপ কনফিগারেশন, তাহলে সাই জেড 0, তাহলে এটা তখন আপ কনফিগারেশন হয়ে যাবে t equal to 0 তে।
তাহলে সাই আপ, তাহলে C1 সাই1 প্লাস C2 সাই2 এটা হচ্ছে তোমার সলিউশন থেকে পেলে, সেটা হচ্ছে সাই আপ কনফিগারেশন। কেমন? আবার এই C1 সাই1 সাই আপ এই বস্তুটিকে তুমি আবার লিখেছো যে সাই আপটাকে আমি বের করে নিতে পারি। কি করে বের করতে পারি না, এটাকে যদি তুমি যোগ করো সাই1 প্লাস সাই2 যদি যোগ করো তাহলে কি হবে বলতো, √2 সাই ইউ হয়ে যাবে। তাহলে সাই ইউ তাহলে কত হবে বলতো, 1/√2 সাই1 প্লাস সাই2, তাই না? 1/√2 সাই1 প্লাস সাই2, এই যে সাই আপ মানে এটা তাই হবে। তাহলে এইবারে যদি তুমি এই দুটো সাইড কল্পনা করো, মানে তুলনা করো, এই একটা এইটার সঙ্গে এটা সমান, আবার এইটার সাথে আবার এইটার সমান, তার মানে এই যে জিনিসটা C1 সাই1 C2 সাই2 ইজ ইকুয়াল টু 1/√2 সাই1 প্লাস সাই2। এটা সমান হতে গেলে কি হতে হবে, সাই1 এর যে কোএফিসিয়েন্ট C1 that should be equal to C1 এর কোএফিসিয়েন্ট সাই1 এর কোএফিসিয়েন্ট 1/√2, তাহলে C1 আর C2 that should be 1/√2, তাই তো? C1 C2 যেহেতু 1/√2 হয়ে গেল, তাহলে আমার সাই জেডটি আমার জানা হয়ে গেল কত, 1/√2 সাই1 ইত্যাদি ইত্যাদি, 1/√2 সাই2 ইত্যাদি ইত্যাদি। কেমন? তাহলে আমার E1 জানা আছে, E2 জানা আছে, সো ওই ফাংশন ইজ নাও সলভড। কেমন? তাহলে C1 C2 টা বেরিয়ে গেল। C1 C2 টা বের হওয়ার পরে আমি এই যে কোটা লিখেছি, তাই তো, 1/√2 সাই1 জেড সাই এই 1/√2 সাই1 জেড e টু দি পাওয়ার মাইনাস I cos h E1t, এটা ক্ষেত্রে কি লিখবো, 1/√2 সাই2 জেড cos h E1 ডেল্টা ET। কেমন? সেটাকে যদি লেখো তাহলে এই ফর্মে লিখতে হবে, 1/√2 এর বাইরে আছে সাই1 জেড e টু দি পাওয়ার মাইনাস I cos h E1t, সাই2 জেড e টু দি পাওয়ার মাইনাস I cos h E1t e টু দি পাওয়ার মাইনাস I cos h ডেল্টা ET। তাহলে আমার ভেতরে কি পড়ে থাকবে বলতো, ভেতরে পড়ে থাকবে এইরকম যে e টু দি পাওয়ার মাইনাস I1t টা বাইরে নিলে 1/√2 তো বাইরে ছিল, e টু দি পাওয়ার মাইনাস I cos h E1t টা বেরিয়ে গেল। তাহলে এখানে সাই1 জেডটা পড়ে রইল, সাই2 জেডটা এখানে পড়ে আছে, তার সঙ্গে এই ডেল্টা ই মাইনাস I cos h ডেল্টা ইটি টা বের করে দিতে হবে। ডেল্টা ই এটার বদলে তুমি কি লিখবে, ডেল্টা ই হচ্ছে দিস দ্য এনার্জি গ্যাপ, সেই এনার্জি গ্যাপটাকে তুমি লিখতে পারো এইচ নিউ। কেমন? তাহলে এইচ নিউ যদি লেখো ডেল্টা ইর বদলে, কেমন, ডেল্টা এইচ নিউ যদি লেখা হয় তাহলে এটা h/2 পাই ছিল, তাহলে উপরে 2 পাই উঠে গেল, e টু দি পাওয়ার মাইনাস টুয়াইস পাই I নিউ টি ফর্মে দাঁড়ালো। তাহলে সাই জেড টি ইজ ইকুয়াল টু 1/√2 সাই1 জেড প্লাস সাই2 জেড e টু দি পাওয়ার মাইনাস টুয়াইস পাই I নিউ টি e টু দি পাওয়ার মাইনাস I ক্রস h E1t, প্রোভাইডেড তুমি শুরু করেছিলে অ্যামোনিয়া মলিকিউল ওয়াজ ইন দ্য আপ কনফিগারেশন at t equal to 0। t equal to 0 তে তুমি বলেছিলে যে অ্যামোনিয়া মলিকিউল ওয়াজ ইন আপ কনফিগারেশন। কেমন? এইবারে ভারী অদ্ভুত ব্যাপার দাঁড়ালো এই যে মনে করো টি টা যদি t equal to 1/2 নিউ হয়, তাই তো, t যদি 1/2 নিউ হয় তাহলে কি হবে, e টু দি পাওয়ার মাইনাস I ইনটু পাই হয়ে যাবে, তাই তো। e টু দি পাওয়ার মাইনাস I পাই মানে কি, সেটা হচ্ছে -1। তাহলে দেখো যে সাই জেড t equal to 1/2 নিউ is equal to 1/√2 সাই1 মাইনাস সাই2 দিস equal to this। কেমন? তাহলে এইবারে দেখো এইটা হচ্ছে বেসিক্যালি ডাউন কনফিগারেশন। আচ্ছা তুমি বলবে যে এর সঙ্গে একটা e টু দি পাওয়ার I1t আছে, কিছু যায় আসে না, কারণটা হচ্ছে যখনই তুমি প্রবাবিলিটি কষলে কি হবে, এই অংশটা উড়ে বেরিয়ে যাবে। তাহলে প্রবাবিলিটি অফ গেটিং দ্য অ্যামোনিয়া মলিকিউল at t equal to 1/2 নিউ সময় পরে অ্যামোনিয়া মলিকিউলকে কোথায় পাওয়া যাবে, এটা মড স্কয়ার করতে হবে। মড স্কয়ার করলে কেবলমাত্র সাই ডি মড স্কয়ার হয়ে যাবে। সাই ডি মানে কি, ডাউন কনফিগারেশনে থাকার প্রবাবিলিটি এসে যাবে। তার মানে মলিকিউলটাকে স্টার্ট করেছিলে আপ কনফিগারেশনে এবং সে t equal to 1/2 নিউ সময় পরে it has reached in the down কনফিগারেশনে চলে এলো by 2 নিউ সময় যে সময় পানি
আচ্ছা, যেহেতু নিউ এর ভ্যালুটা আমাদের জানা আছে, অর্থাৎ কিনা একটু আগেই দেখলে যে ওই যে ফ্রিকোয়েন্সি গ্যাপটাকে যদি আমি ভ্যালু মানে এনার্জি টার্মসে লিখে তারপর তার ফ্রিকোয়েন্সি গ্যাপটাকে আমি বার করতে পারি, নিউ এর ভ্যালুটা 23,800 মেগাহার্জ এবং তার করেসপন্ডিং টি অর্থাৎ কিনা যে সময় লাগবে টি ইকুয়াল টু 1/2 নিউ বলেছিলাম তো, এটা নিউ যেহেতু বেরিয়ে গেল, আমার কথাটা বুঝতে পারলে, যে ভি ইকুয়াল টু জিরোতে যে এনার্জি স্প্লিটিং হয়েছিল তার ভ্যালুটা কত, সেটা ভ্যালুটা হচ্ছে 0.08 সেন্টিমিটার ইনভার্স বা ইন টার্মস অফ ইলেকট্রন ভোল্ট দিস ইজ 9.84 ইনটু 10 টু দি পাওয়ার -5 ইলেকট্রন ভোল্ট। তাহলে টি এর ভ্যালুটা সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে 2.1 ইনটু 10 টু দি পাওয়ার -11 সেকেন্ড, তাই তো? তার মানে কি ব্যাপারটা দাঁড়ালো দেখো, যে আপ কনফিগারেশনে মলিকিউলটা যদি থাকে তাহলে সেটা ডাউন কনফিগারেশনে আসবে কি করে না 2.1 ইনটু 10 টু দি পাওয়ার -11 সেকেন্ড পরে, কেমন? উইথ দ্য রিলিজ অফ এনার্জি, কত এনার্জি রিলিজ করবে বলো তো, 9.84 ইনটু 10 টু দি পাওয়ার -5 ইলেকট্রন ভোল্ট, কেমন? আচ্ছা, এই যে এনার্জি এবং সেই এনার্জিটা কোন রিজিয়নে আছে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেই ইম্পর্টেন্ট রিজিয়নটা হচ্ছে মেগাহার্টজ রিজিয়নে, অর্থাৎ কিনা মেগাহার্টজ মানেই হচ্ছে দ্যাট ইজ ইন দা মাইক্রোওয়েভ রিজিয়ন, কেমন? মাইক্রোওয়েভ রিজিয়নে এটা পরে তোমার কিন্তু মাইক্রোওয়েভ রিজিয়নে, কারণ এটা এনার্জিটা কত বলেছি 0.08 সেন্টিমিটার ইনভার্স, কেমন? তোমাদের একটু কয়েকদিন আগেই বলেছি যে এনার্জি রিজিয়নটা কোথায় থেকে কত হতে পারে, তাহলে দিস ইজ ইন দা মাইক্রোওয়েভ রিজিয়ন, কেমন? সুতরাং এই মাইক্রোওয়েভ রিজিয়নে, আর তোমাদের আমি এটাও বোধহয় বলেছি রোটেশনাল লেভেলস গুলো বেসিক্যালি এখানে কি হবে বলতো, এই এনার্জি গুলো তো বেসিক্যালি একটা রোটেশনাল লেভেল হিসেবে তুমি কল্পনা করতে পারো। বেসিক্যালি এই এনার্জি যে স্পেসিং ব্যাপারটা দাঁড়ায়, কেমন? এই স্পেসিংটা তোমার বেসিক্যালি ইন দা ফর্ম অফ রোটেশনাল এনার্জি, অবশ্য ভাইব্রেশন রোটেশন কাপলিং ইত্যাদি থাকতে পারে, অনেক গন্ডগোলের ব্যাপার থাকতে পারে, কিন্তু ফাইনাল তোমার কনক্লুশন হচ্ছে দিস এনার্জি ইজ ইন দা রোটেশনাল স্পেকট্রাম পার্ট। তাহলে তাহলে তাই যদি হয়, তোমাদের আমি বলেছিলাম যে রোটেশনাল এনার্জি লেভেলস গুলো দে আর ইকুয়ালি পপুলেটেড, অর্থাৎ গ্রাউন্ড লেভেলে যত পপুলেশন আছে তার জে ইকুয়াল টু 1 মানে আরেকটা উপরের লেভেলে তার পপুলেশনটা কত 0.98 টাইমস, কদিন আগেই বলেছি। তাহলে দেখো যে রোটেশনাল লেভেল আর মোস্টলি ইকুয়ালি পপুলেটেড, কিন্তু ভাইব্রেশন লেভেল বা ইত্যাদি বা ইলেকট্রনিক লেভেল দে আর নট ইকুয়ালি পপুলেটেড, কেমন? কারণটা একটা কিছু নয়, কারণটা হচ্ছে যে লেভেলস গুলোর মধ্যে যে এনার্জি গ্যাপ, দ্যাট এনার্জি গ্যাপ ইজ ভেরি স্মল, দ্যাট ইজ হোয়াই তোমাদের যে ডিস্ট্রিবিউশন বোল্টজম্যান ডিস্ট্রিবিউশন লেভেল বার করো, যেগুলো পপুলেশন থাকবে অর্থাৎ টু n0 ইনটু টু দি পাওয়ার মাইনাস i ক্রস এ মাইনাস ই ডেল্টা ই বাই কেটি নাকি এরকম ফর্মে লেখো তো, তাহলে ডেল্টা ই যেহেতু খুব ছোট, তাহলে পপুলেশন গুলো প্রায় কাছাকাছি। এখানে পপুলেশন গুলো কাছাকাছি হওয়ার ফলটা কি জানো তো, বিশাল একটা অ্যাডভান্টেজ। কি অ্যাডভান্টেজ বলো তো, যে আমাদের ইনভার্সন করবার জন্য খুব পরিশ্রম করতে হবে না বা হয় না, এবং এই যে কনসেপ্ট, এই কনসেপ্টটাকেই কিন্তু আমরা প্রথম কাজে লাগিয়েছিলাম এবং অ্যামোনিয়া বিম মেজার তৈরি করা হয়েছিল। অর্থাৎ প্রথম যে মানে স্টিমুলেটেড এমিশন পাওয়া হয়েছে সেটা অবশ্যই অ্যামোনিয়া মলিকিউলের ক্ষেত্রে, যেমন সে অ্যামোনিয়া মলিকিউলের ক্ষেত্রে কি হয়েছিল না, যেটা হয়েছিল মাইক্রোওয়েভ, অর্থাৎ এটা তো মাইক্রোওয়েভ রিজিয়নে, মাইক্রোওয়েভ অ্যাম্পলিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন। কিন্তু দিস ইজ ভেরি ইজিয়ার। লেজারের ক্ষেত্রে তোমরা কি করো, লেজারের ক্ষেত্রে ইলেকট্রনিক এনার্জি লেভেল গুলোকে তোমরা কি করো না পপুলেশন ইনভার্সন করাও, কিন্তু এখানে তোমার ইলেকট্রনিক এনার্জি লেভেলকে পপুলেশন ইনভার্সন করার দরকার নেই, দরকার হচ্ছে তোমার রোটেশনাল এনার্জিটা কি করলেই হয়ে যাবে, যার ফলে দিস ইজ ভেরি ভেরি ইজিয়ার টু অ্যাচিভ, কেমন? এটা মানে টেকনিক্যালি এটা ভীষণ সোজা, এবং যার ফলে মেজার ওয়াজ ডিসকভার্ড ইনিশিয়ালি। পরবর্তীকালে এটা লেজার আমরা তৈরি করেছি, কারণ অবভিয়াসলি মেজারের যে আউটপুট এনার্জি দ্যাট এনার্জি ইজ ভেরি ভেরি লো, কেমন? সুতরাং লেজারের ক্ষেত্রে সেই সমস্যাটা নেই, লেজারের ক্ষেত্রে এনার্জি ভ্যালুটা অনেক বেশি, কেমন? এন্ড দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট উই ওয়ান্ট টু ডু। আচ্ছা, এটা হয়তো আজকে আর পড়াবো না, ডেভেলপমেন্ট অফ মেজার। আচ্ছা,
এখানে আমি মেজারের কি করে কনস্ট্রাকশন সেটা হয়তো বলে দেওয়া যেতে পারে অবশ্যই। আচ্ছা হ্যালো, আমি তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? কথা না শুনতে পারলে তো এতক্ষণ বলতে নিশ্চয়ই। হ্যাঁ স্যার পাচ্ছি। আচ্ছা বেশ, তাহলে বুঝতে পারছো যে লেজারের আগেই কিন্তু মেজার আবিষ্কার হয়েছিল। কেমন? মেজারটা ছিল মাইক্রোওয়েভ অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন। কেমন? আহ, আহ, এ- এক্ষে- এক্ষেত্রে কি অ্যাডভান্টেজ বলো তো? অ্যাডভান্টেজটা হচ্ছে পপুলেশন ইনভার্সন তো দরকার। কেমন? এই স্টিমুলেটেড এমিশন বানাবার জন্য পপুলেশন ইনভার্সন ইজ এ রিকোয়ারমেন্ট, এবং দ্যাট রিকোয়ারমেন্ট ক্যান ইজিলি বি অ্যাচিভড। কেন অ্যাচিভ করা যাবে? বিকজ এখানে তোমার লেভেল পপুলেশন গুলো প্রায় ইকুয়াল। সামান্য একটু চেষ্টা করলেই উপরের লেভেলের পপুলেশন নিচের লেভেলের পপুলেশনের চেয়ে বেশি হয়ে যায়, এবং অবভিয়াসলি তোমার স্টিমুলেটেড এমিশনটা করা সম্ভব খুব সহজেই। কিন্তু ইত্যাদি ইত্যাদি, যার ফলে আমরা মেজারটা যদিও প্রথমে ডিসকভার্ড হয়েছিল, কিন্তু পরবর্তীকালে আমরা লেজার ডিসকভারি হওয়ার পরে মেজারটাকে আর খুব একটা গুরুত্ব দিই। কেমন? কিন্তু মেজার ওয়াজ ইনিশিয়ালি ডিসকভার্ড। আচ্ছা, আজকে আর পড়াবো না, যেন আর ভালো লাগছে না, কালকে যা করার করবো। আচ্ছা, তোমাদের কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে বলো। আজকে আমি তাড়াতাড়ি করে ফেললাম কি করে? আমি কি অনেক কথা বলতে ভুলে গেছি না? আমি আসলে পড়ানো কম হয়েছে আজকে। আচ্ছা দেখি কি হলো। তোমাদের খাতাগুলো দেখা হচ্ছে না আমার, এটা হচ্ছে মুশকিল। তার উপরে শ্রেয়সী আর রাজেশ আমাকে যা চেপে ধরেছে না, আমি বেরোতে পারছি না। শ্রেয়সী একটা পাঠিয়েছে, রাজেশ পাঠিয়েছে একটা কোশ্চেন। হ্যাঁ, রাজেশের কোশ্চেন আমি অ্যাকচুয়ালি সেদিনকে দেখা হয়ে ওঠেনি। আমি খুব একটু আপসেট হয়ে আছি পার্সোনাল ব্যাপারে। আমি দেখে দেবো, এই সপ্তাহতেই দেখে দেবো। আছে নাকি শ্রেয়সী? শ্রেয়সী ও না, নেই বোধ হয়। রাজেশ তো আছে মনে হচ্ছে। আচ্ছা, আমি বিষয়টা চুপি চুপি জিজ্ঞেস করি, তোমাদের কি সবার আহ, কি বলে ডিসার্টেশন করানো হয়ে গেছে নাকি? আমি কি পিছনে আছি সবচেয়ে? না স্যার চলছে। আচ্ছা চলছে। আচ্ছা, মানে কারোর হয়ে গেছে এরকম আছে নাকি কেউ? আমি সমাজশ্রীকে দেখতে পাচ্ছি। সমাজশ্রী কার কাছে করে? সমাজশ্রী? অমিতাভ স্যার। ও আচ্ছা, অমিতাভ দা করে দিয়েছে নাকি? না স্যার, চলছে। ও, আমার যোগ্য ভাই তাহলে, ঠিক আছে। নন্দিনীকে দেখতে পাচ্ছি। নন্দিনী হয়ে গেছে ডিসার্টেশন? হ্যাঁ স্যার, অনেকটাই হয়ে গেছে, কিছুটা বাকি। কার কাছে? কার কাছে? পীযুষ দার কাছে। ওরে বাবারে, ঠিক আছে, তাহলে তো হবে। আচ্ছা জয়দীপ? আচ্ছা, তার মানে কি অমিতাভকে এক্সাম্পল করলে মুশকিল। আর কারো? জয়দীপের হয়ে গেছে ডিসার্টেশন? হ্যাঁ স্যার, মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তুমি কার কাছে করেছো? আমার স্যার সুভাষ করেছে। ও আচ্ছা, তাহলে খুবই ভালো। অভিনন্দা? এও নিশ্চয়ই অমিতাভ, নিশ্চয়ই এরা অভিনন্দা? হ্যাঁ স্যার, অমিতাভ স্যার। আচ্ছা, আমি শুধু অমিতাভ আর আমি বাকি রয়েছে যাবে না এরকম ব্যাপার? এনিওয়ে, আমি করে দেবো নিশ্চয়ই। তবে সেও লেখাটা খুব ভালো হয়েছে, আমিও দেখলাম। এনিওয়ে, আমার এরপরে আমি কিছু ঢোকাতে হবে। কি ঢোকাবো আমি বুঝতে পারছি না। আমি দেখছি। শ্রেয়সী নেই বোধ হয়, সেই জন্য আমি বেশ সাহসের সঙ্গে বলতে পারি। আচ্ছা, রাজেশের একটা অঙ্ক দিয়েছো রাজেশ, আমি দেখবো। অ্যাকচুয়ালি ঠিক আছে, ওটাই ঠিক নয় বলে মনে হলো। তখনই দেখলাম, কিন্তু আমি নানান কারণে আটকে গেছি বলে আর করা হয়নি।